আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। প্রথমেই বলে রাখি, বাংলাদেশের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সত্যি কথা বলতে গেলে ভারত সরকারও উদ্বিগ্ন, যথেষ্ট উদ্বিগ্ন। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশ, একটি সার্বভৌম আলাদা একটি দেশ, তা সত্ত্বেও বাংলা বা ভারতে এত উদ্বেগ কেন? কারণটা খুব স্বাভাবিক। তার কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি এবং সেখানে যারা আক্রান্ত তারাও বাংলা ভাষায় কথা বলেন, এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিম বাংলায় যেমন হিন্দুরা রয়েছে, অর্থাৎ বাঙালি হিন্দুরা রয়েছেন, তেমন সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন বাংলাদেশে। আপনারা জানেন যে একদিকে ভাষা, অন্যদিকে ধর্ম, এবং এই দুই কারণেই বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি পশ্চিম বাংলার মানুষের স্বভাবতই একটা উদ্বেগ আছে। তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেখানে যারা বৌদ্ধ রয়েছেন, যারা সেখানে খ্রিস্ট ধর্ম অবলম্বী আছেন, তাদের প্রতিও কিন্তু একই উদ্বেগ রয়েছে পশ্চিম বাংলায়। আবার অনেক ক্ষেত্রে মনে হয় পশ্চিম বাংলাতেও যারা সংখ্যালঘু তারাও যথেষ্ট উদ্বেগে রয়েছেন। তার কারণ আমাদের পশ্চিম বাংলার কৃষ্টি হচ্ছে, সেখানে ভাষা ধর্ম নয়, সেখানে আমরা মানুষকে, সমস্ত মানুষকে তার মর্যাদা দিই। কিন্তু কোথাও কি তাহলে বাংলাদেশে হিন্দুরা ক্রমশ এমন জায়গায় পৌঁছাচ্ছে যে তারা কোণঠাসা হয়ে যাচ্ছে, এবং তারা কি ধীরে ধীরে এমন একটা অবস্থায় পৌঁছাচ্ছে যেখানে বাংলাদেশকে হিন্দু শূন্য করা হচ্ছে? আজকের অতিথি আমাদের এমন একজন মানুষ যাকে আপনারা সবাই চেনেন। তার ওপর মৃত্যুর পরোয়ানা বারবার উঠছে এমনটাই দাবি। ফোনে তার বারবার বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে অম্বিকানন্দ মহারাজ, আপনাকে স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। নমস্কার। আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা করব, যে বাংলাদেশের ঘটনায় এত উদ্বেলিত হয়ে উঠলেন কেন? না দেখুন, আমাদের প্রথমত আপনি আপনার কথার প্রথমেই বললেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। ঋতুদা দেখুন, আমাদের কলকাতা শহর থেকে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের মানচিত্রটা যদি আমরা দেখি, তাহলে কলকাতা শহর অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের একটা ক্ষেত্র, আর আমাদের একদম উত্তরে শিলিগুড়ি বলুন, কার্শিয়ং বলুন, কালিম্পং বলুন, এই আমি কলকাতা থেকে বা হাওড়া থেকে ট্রেনের যে ডিস্টেন্সটা শিয়ালদা থেকে, সেই ডিস্টেন্সটাতে আমাদের পৌঁছতে শিলিগুড়ি যতটা সময় লাগে তার থেকেও অনেক বেশি কম সময় লাগে আমাদের বাংলাদেশ পৌঁছতে। আমাদের পেট্রাপোল বর্ডার দিয়ে, বেনাপোল বর্ডার দিয়ে, বা আমাদের যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো দিয়ে বাংলাদেশ একদম ঘরের কাছে, তো উদ্বেগ হওয়াটা স্বাভাবিক। পয়েন্ট নাম্বার 2, এখানে অর্থাৎ পশ্চিম বাংলাতে যারা বসবাস করি আমরা, তাদের মধ্যে একটা বৃহত্তর অংশ যারা ওপার বাংলার উদ্বাস্তু বাঙালি হিন্দু পরিবারের সন্তান। এই নিয়ে কোনো দ্বিমত নেই, এই নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। এখন বিষয় হচ্ছে, এখানে আমি শুধু একটা ফুটনোট দিই যে এখনো অনেক মানুষ আছেন, তাদের বাড়িতে বলা হয় দেশের বাড়ি, আমাদের দেশের বাড়ি বা দেশের বাড়ি, অর্থাৎ পূর্ববঙ্গের কথা এখনও তাদের স্মৃতিতে প্রখর, এবং এখনও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন কিছু বললেই দেশের মাটি বলতে গেলে বাংলাদেশের কথাই বোঝান। ঋতুদা, আমার পূর্বপুরুষ অর্থাৎ আমার যদি জন্মগতভাবে আমি দেখি, তাহলে আমার ঠাকুরদার বাবা ছিলেন কুমিল্লার অধিবাসী। কুমিল্লাটা আজকে বাংলাদেশের মধ্যে পড়ছে। কখনো সেটা পূর্ব পাকিস্তান ছিল, কখনো সেটা বাংলাদেশ, এখন যেটা অধুনা যেটা বাংলাদেশ হয়েছে, তার আগে এটা অখণ্ড ভারতবর্ষের অংশ ছিল। আমার মাতৃকুল অর্থাৎ আমার মাতৃদেবীর যে পিতৃবংশ, আমার মামার বাড়ি বা দাদুর বাড়ি যেটাই বলুন, সেটা হচ্ছে ঢাকা বিক্রমপুরের। তো আমার সঙ্গে, আমার রক্তের সঙ্গে, আমার শিকড়ের সঙ্গে তো বাংলাদেশের একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে। এবং আমি জানি না আপনি ওপার বাংলার কিনা, তবে আমার ধারণা পশ্চিম বাংলাতে একটা বৃহত্তর অংশের মানুষ, অনেকটা বৃহত্তর অংশের মানুষ, তারা কিন্তু ওপার বাংলার মানুষ, এবং তারা ক্রমান্বয়ে, মানে একবার নয়, প্রথমে 46-47 সালের সাম্প্রদায়িক দাঙ্গা, সেই সময় একটা বৃহত্তর অংশের মানুষ এপারে এসেছিলেন তাদের ধর্ম বাঁচাতে, তাদের মঠ মন্দির, তাদের কুলদেবতার সম্ভ্রম বাঁচাতে, তাদের মা বোনের সম্ভ্রম বাঁচাতে। তারপরে যখন 66 সালের যুদ্ধের সময়,
সেই সময় একটা বৃহত্তর অংশের মানুষ তারা এপার বাংলার মাটিতে এসেছেন ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে, ধর্মীয় সন্ত্রাসের কারণে, ধর্মীয় জেহাদের কারণে। আর 71 সালে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই সময় মুজিবুর রহমান তার ঐতিহাসিক ঢাকার রমনা মাঠের ভাষণে বলছেন যে এদেশ হিন্দুর নয়, এদেশ মুসলমানের নয়, এদেশ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ কারণ নয়, এই দেশ হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের। এবং উনি বাঙালিতে জোর দিয়েছেন, বাংলা ভাষাভাষী মানুষ এবং বাঙালিত্বের জোরটা দিয়েছিলেন, যার জন্য তৎপরবর্তীতে স্বাধীন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে তার যে খাদ্যাভ্যাস সবটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে খুব মানে ওতপ্রোতভাবে একটা অ্যাটাচমেন্ট আপনি লক্ষ্য করতে পারেন। সেই পরিস্থিতি থেকে আজকে এই 2024 সালে এসে দাঁড়িয়ে যে পরিস্থিতি, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার, ভালো করে আপনাকে বুঝতে হবে এটা নির্বাচিত সরকার নয়, একটা নির্বাচিত সরকারকে ছাত্র আন্দোলনের নাম করে জেহাদের আগুন জ্বালিয়ে বাংলাদেশে উন্মত্ততা দেখিয়ে বাংলাদেশের মধ্যে একটা তাণ্ডব সৃষ্টি করে সংখ্যালঘুদেরকে হত্যা করে সংখ্যালঘুদের ধর্ষণ করিয়ে এখন তো আবার নতুন স্টাইল হয়েছে চাকরি থেকে রিজাইন করানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে জামাত শিবির, বিএনপি, ওখানে যে জাতীয় পার্টি রয়েছে, এরা সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা খুব মানে নিকৃষ্ট চক্রান্ত করে আজকে সেই চক্রান্তটা বাস্তবায়িত হচ্ছে। অবশ্যই অবশ্যই। আমার এখানে একটা প্রশ্ন আছে, ইসকনের যে ঘটনা এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে আলোড়িত হচ্ছে, গোটা পৃথিবী বলছি কারণ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী ভদ্রমহিলা, তিনি একটি অত্যন্ত উচ্চ পদস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনিও টুইট করেছেন, এখন নয় 10-12 দিন আগে। সুতরাং সব মিলে এখন যে অবস্থাটা পৌঁছেছে, অবস্থাটা এখন আন্তর্জাতিক উদ্বেগের জায়গায় পৌঁছেছে। গতকাল আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনিও টুইট করেছেন ঋতুদা, এবং তিনি টুইট করে স্পষ্টত বলছেন যে ইউনূস সরকারের আমলে জেল থেকে কুখ্যাত ফাঁসির আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বের করে নিয়ে যাওয়া হচ্ছে, যাকে মুক্তি দেওয়া হচ্ছে, আর একজন নিষ্পাপ নিরপরাধ গেরুয়া বস্ত্রধারী সর্বধর্মে সমন্বয়ের কথা বলা, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সব ধর্মের প্রতি সহিষ্ণুতার বার্তা দেওয়া, কৃষ্ণ ভক্তি পরায়ণ একজন মানুষ, তাকে জেলবন্দি করা হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। বেআইনিভাবে কেন? চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আজকে আমাদের যে আলোচনা, এই চিন্ময় কৃষ্ণ দাসকে কিভাবে কোন পরিস্থিতিতে আটক করা হয়েছে সেই পরিস্থিতিটা আপনি খুব ভালো করে জানেন। তিনি কি রাজনৈতিক নেতা? উত্তর না। তিনি কি হিন্দু নেতা? খুব বেশি দিন আগে, আমি বলছি 15-20 দিন বা 1 মাস আগেও কি চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু নেতা বলে পরিচিত ছিলেন? না, তিনি একজন পুণ্ডরিকাক্ষ ধাম, পুণ্ডরিক ধাম, চট্টগ্রামের একটি বিখ্যাত মন্দির, সেই বৃহত্তম একটি মন্দির পুণ্ডরিক ধামের তিনি অধ্যক্ষ, তিনি মহন্ত, সেখানকার তিনি একজন পদাধিকারী সন্ন্যাসী, ইসকনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আইডিওলজি, নীতি, আদর্শতে তিনি বিশ্বাসী। তো সেই মানুষটাকে আজকে হঠাৎ করে তিনি হিন্দু নেতা হলেন, বা তাকে কার্যত উস্কানির কথা বলে যে আটক বাংলাদেশ ইন্টেলিজেন্স করলো ডিবি, তারা কোনো বার্তা দেয়নি। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বা দেশদ্রোহিতার অভিযোগ যে কোনো রাষ্ট্রে এর থেকে বড় অভিযোগ কিছু হয় না, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে ঘটনা প্রবাহ? না না, কাঁঠালের আমসত্ব ঋতুদা, এটা কাঁঠালের আমসত্ব। কেন বলছি? চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে দেশদ্রোহিতার অভিযোগ তুলছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের একটা অনির্বাচিত একটা মানে বালখিল্য সরকারই বলছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, তারা একবারও প্রমাণ করতে পারবে যে বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডত্বের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ দাস একটি কথা বলেছেন? উত্তর না, প্রমাণ করতে পারবেন না। দ্বিতীয়, চিন্ময় কৃষ্ণ দাসের যতগুলি বৃহত্তর হিন্দু সম্মেলন, আমি বলছি আপনাকে, সেটা বাংলাদেশের শাহবাগে হতে পারে, সেটা রংপুরে হতে পারে, সেটা চট্টগ্রামে হতে পারে, আপনি 3টে সম্মেলনের আপনি আমার এই বক্তব্যের সাথে সাথে আমি অনুরোধ করব আপনাদের ক্যামেরা পার্সনকে একবার দেখান, দেখুন কতটা পরম শ্রদ্ধার সাথে, কতটা সম্মানের সাথে, কতটা দেশভক্তির নিদর্শন রেখেছেন চিন্ময় কৃষ্ণ দাস, যে প্রতিটা 8 দফা দাবি পেশ করার সাথে সাথে সেই মঞ্চতে, সভা মঞ্চতে বঙ্গমাতৃকার সন্তান বলে বুকের কাছে জাতীয় পতাকাকে তিনি সসম্মানে সম্ভ্রমের সাথে
তুলে ধরেছেন বাংলাদেশের জাতীয় পতাকাকে, এবং প্রত্যেকটা সম্মেলনে শেষে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত গেয়ে সম্মেলন হচ্ছে। কোথায় দেশদ্রোহিতা? এ সম্পূর্ণ চক্রান্ত হিন্দু সমাজকে, হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করা বাংলাদেশের যে 5 থেকে 7% অত্যাচারিত, সন্ত্রাস কবলিত, নিপীড়িত হিন্দু সমাজের মসিহা হয়ে ওঠা চিন্ময় কৃষ্ণ দাসকে গলা টিপে কণ্ঠরোধ করার জন্য ইউনূস সরকারের এটা ষড়যন্ত্র। কোথাও কি মনে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস তার প্রাণ সংশয় হয়েছে? হ্যাঁ, একদম। আপনি প্রথম দিন দেখুন না, প্রথম দিন বাংলাদেশের রংপুরের আগের দিন রংপুরের সভা করে আসার পর বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর থেকে তাকে 5 সামথিং নাম্বার লেখা একটা গাড়িতে না জানিয়ে না বলে তাকে বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিবি তাকে আটক করলো। আটক করার পর ঋতদা, আমরা তো, আপনারা সাংবাদিকরাও 3-4 ঘন্টা আপনারা জানতেই পারেননি, আমরা জানতেই পারিনি যে চিন্ময় কৃষ্ণ দাস আদৌ বেঁচে আছেন কিনা, কোথায় আছেন। তো স্বাভাবিকভাবেই এইভাবে একজনকে তুলে নিয়ে যাওয়া, এবং তুলে নিয়ে যাওয়ার পর রাত্রি প্রায় ভারতীয় সময় 9টার কিছু আশপাশে, বাংলাদেশের সময় 9:30 বা 9:15, 9:15 কাছাকাছি আমরা জানতে পারি যে চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের রাজধানী ঢাকার গোয়েন্দা দপ্তরের সদর দপ্তরে তাকে ওখানে রাখা হয়েছে। কি অমানবিক ব্যবহার করা হয়েছে! একজন বৈষ্ণব যিনি প্রত্যেক মুহূর্তে তুলসীপত্র ভক্ষণ করেন, হাতে জপের মালা আপনারা দেখাচ্ছেন বারবার, গলায় কণ্ঠী মালা, তুলসী মালা, যিনি শ্রীকৃষ্ণের প্রসাদ ছাড়া ভক্ষণ করেন না, তাকে প্রসাদ পর্যন্ত এরা খেতে দেয়নি। তার যে নেসেসারি ওষুধ, যে মানে ভীষণ প্রয়োজনীয় যে ওষুধগুলো তার শারীরিক সমস্যার কারণে, সেই ওষুধ তাকে নিতে দেয়নি, তার সাথে কাউকে দেখা করতে দেয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশের ইন্টেলিজেন্স বা বাংলাদেশের যে কারাগারে তাকে বন্দি করে রাখা হয়েছে, এখনো তার সাথে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ঋতদা, কোনো সভ্য দেশে এ ধরনের অসভ্য, বর্বরচিত, অমানবিক কাজ করা যায় না। একজন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত ব্যক্তিকেও, তার সঙ্গেও তার পরিবারকে, তার ভক্তজনকে, তার অনুগামীদেরকে দেখা করার সুযোগ করে দেওয়া উচিত। আজকে বাংলাদেশ কোথায় পৌঁছেছে? আপনি বলছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু মুখ খুলেছেন, এবং একবার নয়, একাধিকবার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ যারা নেতৃত্ব, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাও টুইট করেছেন। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম তো নরেন্দ্র মোদী, এবং অমিত শাহ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অথবা যারা বিদেশ মন্ত্রকে আছেন প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধেয়, এবং অবশ্যই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও মনে হয় না যে এরা সেই হিসেবে যতটা মুখ খোলার বা সোচ্চার হওয়ার কথা ছিল, হয়নি? না, দেখুন, আজকে সকালে আমার যে সোশ্যাল মিডিয়া, সেখানে আমি একটা কথা লিখেছি যে 56 ইঞ্চির ছাতি, যে 56 ইঞ্চির ছাতির জন্য গুজরাট, অশান্ত গুজরাট 2002-এর ওই উত্তাল পরিস্থিতিতে, আপনি তো জানেন সেই সময় সাংবাদিকতার সূত্রে যে 2002-এর যে ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে ট্যাকেল করা হয়েছিল, এবং সেই ট্যাকেল করার কি কি খেসারত আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে হয়েছিল। এই আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছিল, এমনকি এই নরেন্দ্র মোদীর সম্বন্ধে 2014-এর আগে পর্যন্ত বামপন্থী, অতি বামপন্থী, ঘাসপন্থী যত পন্থীরা রয়েছেন, বিশেষ করে কংগ্রেসের উগ্র দক্ষিণপন্থী যারা, তারা একটাই কথা বলতেন, গুজরাটের কসাই। তো আজকে গুজরাটে, কিন্তু মজাটা এটাই যে গোদ্রা কাণ্ডের পর 2002 থেকে আজ পর্যন্ত গুজরাটে কিন্তু একটিও দাঙ্গা হয়নি, সেটা যে কোনো কারণেই হোক। তাহলে আজকে যে গুজরাটকে নরেন্দ্র মোদী শান্ত করেছেন, ঋতদা, কম্পেয়ার হবে, তুলনা হবে, সবসময় ভালোর মধ্যে তুলনা হয়। আমার মনে হয়েছে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনাকে আমি বলতে পারি, নরেন্দ্র মোদীজির যে অতি সক্রিয়তা, তার যে হিন্দু হৃদয় সম্রাট ইমেজ, যে নরেন্দ্র মোদীকে গুজরাটের দাঙ্গা নির্মূলকারী হিসেবে আমরা চিনি, তার 71 সালের ইন্দিরা গান্ধীর যে ভূমিকা, তার সাথে তুলনা হলে বোধহয় কিছুটা হলেও পিছিয়ে আসতে হবে। এখন আমি এটাও মানি যে সেই সময়কার আভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, পররাষ্ট্রনীতি একরকম ছিল, এখনকার পররাষ্ট্রনীতি একরকম ছিল। তখন বাংলাদেশ স্বাধীন ছিল না, তখন বাংলাদেশ পাকিস্তানের দ্বারা অকুপাইড ছিল, বাংলাদেশের ওপর অত্যাচার হচ্ছিল, বাংলাদেশের হিন্দু মুসলমান সবার ওপরে অত্যাচার হচ্ছিল রাজাকারদের দ্বারা, এবং সেটা পশ্চিম পাকিস্তান থেকে পুরোপুরি কন্ট্রোল করা হতো। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন, তৎসত্ত্বেও কোথাও না কোথাও এটা একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় নরেন্দ্র মোদীজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে,
বিশেষ করে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি, আপনাকে আপনার এই আলোচনা প্রসঙ্গেই বলি, আমি গত দুদিন আগে আমি যখন এই পরিস্থিতি, যখন চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হলেন, সেদিনকেই আমি রাত্রিবেলায় মাননীয় বিদেশমন্ত্রীর কাছে মেল মারফত আমি আমার অভিযোগ জানিয়েছি। আমি বলেছি যে বাংলাদেশের ওপরে যে ঘটনা ঘটে চলেছে বিগত কয়েক বছর ধরে, 2021-এও ঘটনা ঘটেছিল, তারপরে আজকে 2024-এ যে ঘটনা ঘটছে, ছাত্র আন্দোলনের নাম করে প্রথমে শুরু হয়েছে, আজকে হিন্দু নিধন হচ্ছে প্রকাশ্যে, তার প্রতি ভারত সরকারের কিছু দায়বদ্ধতা আছে। যেহেতু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত নয়, চিকিৎসা করাতে বাংলাদেশের হিন্দু মুসলমান সবাইকে আসতে হয় ভারতে। বাংলাদেশের যে পণ্য, যে আমাদের যে সরবরাহ হয় পণ্য ট্রাক মারফত, সীমান্ত মারফত, সেই পণ্য সরবরাহ ব্যবস্থা সবটাই যখন ভারত কেন্দ্রিক, তাহলে ভারতকে তো প্রেশারাইজ করতে হবে। সেই শক্তি প্রদর্শনটা কোথাও না কোথাও এখনো পর্যন্ত মনে হচ্ছে অনেকটা কম। এখন প্রতি মুহূর্তে পরিবর্তন হবে পরিস্থিতি। তাহলে আপনি বলছেন কেন্দ্র সরকারের, বিশেষ করে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের কাছ থেকে আপনি যেরকম সক্রিয়তা আপনি প্রত্যাশা করেন সেই সক্রিয়তা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কি বলবেন? না না, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমি কোনো সক্রিয়তাই আশা করি না। তার কারণ হচ্ছে, দেখুন, তুলনা যদি দুই বাংলার মধ্যে হয় তাহলে সব রকম তুলনা হওয়া দরকার। দেখুন, ওখানে মোহাম্মদ ইউনূস সাহেব সরকার চালাচ্ছেন। আমি গত দুদিন আগেই একটি সংবাদ মাধ্যমে বলেছি যে পশ্চিমবাংলায় যিনি সরকার চালাচ্ছেন তিনি তো ইউনূস সাহেবের বোনই, ইউনূস সাহেবের আত্মীয়ই। কেন আমি বলি, আমরা বাংলাদেশ নিয়ে এত কথা বলছি ঋতদা, আমরা যে সময় আজকে কলকাতা শহরে বসে শো করছি, গতকাল রাত্রে, গতকাল বিকেলে, গতকাল দুপুর থেকে ধর্মতলা চত্বরে কারা জড়ো হয়েছিলেন ওয়াকফ বিলের বিরুদ্ধে? কি আলোচনা হয়েছিল সে মঞ্চতে, এবং সে মঞ্চ থেকে কি বিষোদ্গার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা হয়েছিল, সেগুলো কি আমরা ভুলে যাব? এইভাবেই তো একদিন সিএ এর বিরুদ্ধে আন্দোলনের নাম করে, একদিনকে এনআরসির বিরুদ্ধে আন্দোলনের নাম করে স্টেশনের পর স্টেশন পোড়ানো হয়েছে। কোথায় দিল্লিতে বসে কোন নুপুর শর্মা না কে একজন রাজনৈতিক নেত্রী কি বলছেন একটা ডিবেট শোতে বসে, যেমন আজকে আমরা আপনার টক শোতে বসে আলোচনা করছি, সেটাতে কি পরিস্থিতিতে কি বলেছেন সেটা নিয়ে এই 7 পয়েন্ট ঘরের কাছে পার্ক সার্কাসে, এই আমাদের কোনা এক্সপ্রেসওয়ে জ্বলেছে রাস্তার দুধার, আপনারা দেখিয়েছেন, আমরাও দেখেছি। তো পশ্চিমবাংলা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আরও নবতম সংযোজন আমি আপনাকে বলছি, এই কয়েকদিন আগে বেলডাঙ্গার ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে বেলডাঙ্গার যে রক্তাক্ত স্মৃতি, সেই বেলডাঙ্গার রক্তাক্ত স্মৃতি, কার্তিক পুজোর মণ্ডপের পর মণ্ডপ জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, 10 নম্বর ওয়ার্ড বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটির, সেখানে একের পর এক হিন্দুর বাড়িঘর লুট হওয়া, একের পর আমি এখানে একটু জিজ্ঞেস করবো চাইলে, আপনি কি বলছেন যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, তাহলে তো সেটা মধ্যযুগীয় রীতি। না, মধ্যযুগীয় বর্বরতাতে আমি বিশ্বাসী নই, তবে ঋতদা কোথাও কোথাও মারের পাল্টা মার দিতে হবে। এখন যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, আমি আপনাকে বলছি, আমি খুব জেনে বুঝে বলছি, দেখুন, আমি মারামারিতে বিশ্বাসী নই, কিন্তু আপনাকে যখন কেউ এসে অহেতুক গায়ে হাত তুলবে, তখন তাকে তো আপনি নীতিজ্ঞান শেখাতে পারবেন না। আপনাকে তো তাকে পাল্টা উত্তর দিতে গেলে তো আপনাকেও হাত চালাতে হবে। এটা তো বীরভোগ্য বসুন্ধরা, আমাদের প্রাচীন কৃষ্টি বলছে। আমি মারামারিতে বিশ্বাসী নই, কিন্তু সেলফ ডিফেন্স বলে তো একটা শব্দ আছে। তাহলে আপনি যেটা বলছেন, একদিকে কেন্দ্র সরকার, অন্যদিকে রাজ্য সরকার, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি বলছেন, যে সক্রিয়তা আপনি আশা করেছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেই সক্রিয়তা দেখতে পাচ্ছেন না একদম। তাহলে কি কোথাও ধরে নেব পশ্চিমবাংলার ইতিহাসে, যেহেতু প্রথম কয়েক দশক সেখানে জাতীয় কংগ্রেস ছিল, তারপর 3 দশকের বেশি সময় ধরে বামফ্রন্ট সরকার ছিল সিপিআইএম নেতৃত্বাধীন, এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার রয়েছে, তাহলে কি কোথাও ধরে নেব যে পশ্চিমবাংলায়, সেটা পূর্ববঙ্গ থেকে আগত হোক বা পশ্চিম বাংলার যারা হিন্দু বাঙালি, তাহলে তাদের কোনো দল নেই বলেই এই ধরনের ঘটনা? না, তাদের কোনো দল নেই নয়, তাদের দলটার নামই তো ভারতীয় জনতা পার্টি বলে আমি জানতাম। দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরিচিতি কি? তিনি একজন হিন্দু মহাসভার নেতা, তিনি প্রথম ক্যাবিনেট মিনিস্টার, শিল্পমন্ত্রী, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত মন্ত্রী। তাকে কেন ভারতীয় জনসংঘ করতে হলো? হিন্দু মহাসভা থেকে বেরিয়ে তিনি ভারতীয় জনসংঘ করলেন না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন উদ্বাস্তু সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবং কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের জন্য। তিনিও তো একজন বঙ্গ সন্তান। উদ্বাস্তু সমস্যাটা দুদিকে ছিল, একদিকে আমাদের পাঞ্জাবে ছিল, আর সবচেয়ে বেশি ছিল হচ্ছে আমাদের পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসাম, এই যে এলাকাটা, যেটা বাংলাদেশের পার্শ্ববর্তী।
তো আজকে সেই উদ্বাস্তু সমস্যার স্থায়ী সমাধানের জন্য মন্ত্রিসভা থেকে ছেড়ে আসা মানুষটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার দল তো বাঙালি হিন্দুর দলই হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমানের যা পরিস্থিতি, সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা অশনি সংকেত তো দেখা যাচ্ছেই। ধরুন বামপন্থী, ভারতীয় জনতা পার্টি মানে সিপিএম, বিজেপি, তৃণমূল, তাহলে আপনি বলছেন এরা কেউই এই বিষয়টা নিয়ে ভাবিত নয়? না, এরা ভাবিত নয়। ভারতীয় জনতা পার্টি বর্তমানে মোবাইলে সদস্যতা অভিযান চালাতে ব্যস্ত। তৃণমূল কংগ্রেস চুরি করতে ব্যস্ত। কংগ্রেস আছে নেই খুঁজে পাওয়া যায় না। অধীরবাবুকে মাঝে মধ্যে টিভিতে দেখা যেত, এখন শুভঙ্কর বাবুকে তাও দেখা যাচ্ছে না। আজকে বামপন্থী নেতারা শুধু মিডিয়াতে আছেন গলাবাজি করার জন্য। এরা কোথায়? বাঙালি হিন্দুর আইডিওলজি, বাঙালি হিন্দুর যে অস্মিতা, বাঙালি হিন্দুর যে অস্তিত্ব, সেই বাঙালি হিন্দুর অস্তিত্ব নিয়ে কথা বলার জন্য বাঙালি হিন্দুর যোগ্য রাজনৈতিক নেতা দরকার। যে নেতা সৎ, নিষ্ঠাবান, বাঙালি হিন্দুর প্রতি তার নীতি আদর্শ, তার সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থাকবেন এবং শুধুমাত্র এক এবং অদ্বিতীয় বাঙালি হিন্দুর কথা বলবেন, এরকম একজন নেতা প্রয়োজন। আপনি মনে করেন যে এতগুলো রাজনৈতিক দল পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, 3টে দল ক্ষমতায় এসছে, কিন্তু কলকাতাকে যিনি বাঁচিয়েছিলেন, যাকে গোপাল পাঠা বলে অনেকে চেনেন, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, আজকে তার কোনো রকম কিন্তু ছোটবেলা থেকে আমরা তার কথা শুনিনি। কোথাও কি তাহলে মনে করেন আপনি যে বাঙালি আসলে আত্মবিস্মৃত, আত্মঘাতী একটি জাত? আত্মবিস্মৃত, আত্মঘাতী এবং আত্মপ্রবঞ্চক জাত। বাঙালিরা স্বধর্মভ্রষ্ট। যে বাংলা বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো মহামতি গোখলে বলেছেন। কবে বলেছেন? আজ থেকে এক শতাব্দী অন্তত পক্ষে আগে বলেছেন। সেই কথাটার আজকে কোথায় প্রতিফলন? আজকে সারা ভারতবর্ষ যা আজকে ভাবে, সেটা দুদিন বাদে হয়তো পশ্চিমবঙ্গ ভাবছে। আজকে সারা ভারতবর্ষ ডেভেলপমেন্ট হচ্ছে, সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, রাজস্থানে হচ্ছে। পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই। পশ্চিমবাংলায় শুধু দান, খয়রাতি, ভাতা, আর এই ভাতা সর্বস্ব একটা সংস্কৃতি। আর চপ শিল্প তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েই গিয়েছে। এখন তো পাবলিক টয়লেটের ওপরেও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার বোর্ড লাগানো আছে। তাহলে কি কোথাও আপনি মনে করছেন যে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, তাতে ভারতবর্ষের, গোটা ভারতীয় এই উপমহাদেশে যে অত্যাচারের সম্মুখীন হিন্দু বাঙালিরা, বাংলাদেশের হিন্দু বাঙালিরা, সেক্ষেত্রে কি অবিলম্বে কি করা উচিত? দেখুন, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য ভারত সরকারকে খুব সক্রিয় হতে হবে, অতি সক্রিয় হতে হবে। যে 5 থেকে 7% বাঙালি হিন্দু ওখানে বেঁচে আছেন, তাদের নিরাপত্তাকে ওখানে সুনিশ্চিত করতে হবে। আর না হলে পরে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান, তারা বিজ্ঞপ্তি দিয়ে দিন, তারা সরাসরি বলে দিন যে এখানে হিন্দুরা থাকতে পারবে না, আমরা আমাদের হিন্দু। তাহলে আপনি কি বলছেন তাহলে যুদ্ধের আশঙ্কা আছে? যুদ্ধের আশঙ্কা, যুদ্ধ হওয়া উচিত, যুদ্ধ হওয়া উচিত। যেভাবে 71 সালে ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধা বাহিনীকে সক্রিয় করেছিলেন বাংলাদেশে, আজকে বাংলাদেশের বুকে সেই পরিস্থিতি দাঁড়িয়েছে। যেভাবে ইসরায়েল জবাব দিতে পারে, সেইভাবে ভারতবর্ষ আজকে জবাব দিতে পারে। ভারতবর্ষের সামরিক শক্তি, ভারতবর্ষের প্রতিষ্ঠা, গরিমা, আজকে যে স্থানে আজকে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী নিয়ে গেছেন, সেই শক্তি প্রদর্শন করার সময় এসে গেছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই, এ নিয়ে কোনো সংশয় নেই। অবশ্যই আমার সময় একেবারে শেষ। আমি শুধু আপনাকে একদম শেষ মুহূর্তে গিয়ে বলবো যে কোথাও কি আপনার মনে হয় না যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমরা বড্ড বেশি নাক গলাচ্ছি? একদম মনে হয় না, একদম মনে হয় না ঋতুদা। আপনাকে আমি বলি, এবার আপনার একদম শেষ পর্যায়ে এসে আমি আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলি। দাদা, সাংবাদিকতার সূত্রে আপনিও আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, আমিও আপনাকে দীর্ঘদিন ধরেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের নারীর টান। আজ গত 3 দিন আগে চট্টগ্রামে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে, সেই চিত্রগুলো আপনারা দেখাবেন। তারপর নামিয়ে যখন বিচার হওয়ার পর, তার জামিন নামঞ্জুর হওয়ার পর যখন চট্টগ্রাম আদালতের মধ্যে তাকে আবার প্রিজন ভ্যানে তোলা হয়েছে, আপনি দেখুন তো ওখানকার ওই 5-7% হিন্দুরা তারা কিভাবে
চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওখান থেকে না নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়ে রাস্তার উপর শুয়ে পড়েছে। আপনি কি বলছেন মানবাধিকার লঙ্ঘন? মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আরে ও বাংলাদেশে তো একটা সংখ্যালঘু বিষয়ক দপ্তর আছে, সেখানকার প্রত্যেকটা একটা স্বাধীন রাষ্ট্রে তো একটা সংখ্যালঘুদের জন্য আলাদা দপ্তর থাকে, তাদের জন্য একটা বিশেষ আলাদা আইন থাকে, সংরক্ষণ থাকে। কোথায় সেগুলো? আপনার সঙ্গে যোগাযোগ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে? এই মুহূর্তে অসংখ্য মানুষের যোগাযোগ হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রচুর গুণমুগ্ধ অনুগামীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি তাদের মেসেজ আপনাদেরকে দেখাতে পারি। যে শাহবাগ চত্বরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অজ্ঞাতভাবে আটক করার প্রতিবাদে প্রথম আন্দোলন হয়েছিল শাহবাগে, সেখানে যে অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী থেকে শুরু করে চট্টগ্রামের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী, তাদের সাথে আমাদের ফোনে কন্টিনিউ কথা হচ্ছে। বাংলাদেশের অসংখ্য হিন্দু নির্যাতিতদের সঙ্গে আমার কথা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন হিন্দু ধর্মগুরুদের সাথে কথা হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের শঙ্কর মঠ থেকে শুরু করে ভোলাগিরি আশ্রম থেকে শুরু করে তারা প্রত্যেকে উদ্বিগ্ন, তারা কাঁদছেন। ভিডিও কলে যখন কথা হচ্ছে তারা কাঁদছেন। আপনি তো ইতিমধ্যে দাবিও করছেন যে আপনাকে যে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে সেটা বাংলাদেশ থেকে না, বাংলাদেশের এই অরাজকতার বিরুদ্ধে মুখ খোলার জন্য এর আগেও আমার কাছে বহু হুমকি ফোন এসেছে বাংলাদেশের নাম্বার থেকে। হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ আসছে, আমি আপনাদেরকে সেটাও দেখাতে পারি। এবং আমার যে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো, সেখানকার যে ইনবক্সগুলো, আপনি ঋতদা যে অশ্রাব্য ভাষায় প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। শুধুমাত্র আমার অপরাধ, আমি ওপার বাংলায় থাকা একজন হিন্দু ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। ওপার বাংলায় থাকা 5 থেকে 7% হিন্দু মা বোন, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের আত্মীয়দের জন্য, যারা আমাদের আত্মার আত্মীয়, তাদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি মুখ খুলেছি। তার জন্য আমাকে প্রতিবাদ করার শাস্তি পেতে হচ্ছে। কি মনে হচ্ছে আগামী কয়েক দিন অত্যন্ত অশান্ত থাকবে? দেখুন, গতকাল বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিদেশমন্ত্রীর একটি সাক্ষাৎকার হয়েছে। আমি আশাবাদী, কারণ নরেন্দ্র মোদীজিকে আমি যতটুকু চিনি, তার যে সিংহ বিক্রম, তার যে পরাক্রম, হয়তো আমরা অনেক বেশি ধৈর্যহারা হয়ে যাচ্ছি, কারণ আমরা চোখের সামনে আস্থা রয়েছে। আমার আস্থা রয়েছে, এবং আমার এই আস্থার জায়গা থেকে বলছি, নরেন্দ্র মোদীজি যদি 500 বছরের ঐতিহাসিক যে ভুল মিথ্যা তা সংশোধন করে অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির করতে পারেন, নরেন্দ্র মোদীজি যদি ভারতবর্ষ জুড়ে এক দেশ এক আইনের জন্য লড়তে পারেন, নরেন্দ্র মোদীজি যদি ইউনিফর্ম সিভিল কোডের জন্য লড়তে পারেন, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করতে পারেন, কাশ্মীরকে ঠান্ডা করতে পারেন কাশ্মীরের উগ্র জিহাদি মৌলবাদীদের, নরেন্দ্র মোদীজির পররাষ্ট্রনীতি, কূটনীতি, আগামী দিনে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা দেখব ইউনূস সরকারকে চাপে পড়তে, এবং এটা হওয়া খুব প্রয়োজন আছে। তা না হলে বাংলাদেশের থেকে এখানে কোনো রকম ভিসা কোনো বিধর্মী মানুষকে, যারা আজকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে, অবশ্যই মুসলিম ধর্মাবলম্বী আক্রমণাত্মক যে জিহাদি শক্তি, তাদের এখানে কোনো ভিসা দেওয়া হবে না। এখানকার কোনো হসপিটালে, কোনো নার্সিংহোমে তাদেরকে ভর্তি করা হবে না। তাদের এখানে ডাক্তার দেখাতে আসা, তাদের এখানকার পণ্য গ্রহণ করা, সব কিছু বন্ধ করে দেবো। এবং বাংলাদেশের যে ইলিশ, বাংলাদেশের যে পণ্য, এখানে আমরা কেউ গ্রহণ করব না। আমি এই প্রতিবেদনের মাধ্যমে, আপনার এই আলোচনা সভার মাধ্যমে আমি হাত জোর করে আবেদন করছি, বাংলাদেশের সব পণ্য আপনারা বয়কট করুন। ওরা বুঝুক যে ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করার কি শাস্তি হতে পারে। অবশ্যই দেখতে দেখতে সময় একেবারে শেষ, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষ সভ্যতার ইতিহাসে তার গোটা বিশ্বকে নিজের কুটুম ভাবাটা আমাদের শিখিয়েছে। ভারতবর্ষ তার চেতনায়, তার চিন্তায়, মননে বহু ভাষাভাষী, বহু ধর্মে বিশ্বাসী সবার বাড়ির ঠিকানা এই দেশ। এবং সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকার অন্তত রাজনৈতিক দল মত নির্বিশেষে নিশ্চয়ই এই রাজ্যটা সবার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একদিকে ভারত সরকার, অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার, অনেকেই বলছেন যথেষ্ট সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। এবং আমাদের মনে রাখতে হবে, এই দেশের এবং এই রাজ্যে আমাদের কৃষ্টি, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। এত সত্ত্বেও প্রতিবেশী দেশে মুক্ত মনা, উদার চিন্তার মানুষজন রয়েছেন সেখানে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা। আমি নিজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে সমস্ত ধর্ম এবং সমস্ত ধরনের বিশ্বাসের প্রতি সেখানকার বিভিন্ন সংখ্যা গুরু
ধর্মাবলম্বীদের যারা ধর্ম প্রচারক তারাও কিন্তু এই কথা বলেছেন। সুতরাং আশা রাখতে পারি গোটা উপমহাদেশে শান্তি ফিরবে, আর এই শান্তি শুধুমাত্র ভারত বা বাংলাদেশের জন্য নয়, মানব সভ্যতার এবং এই যুগের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অম্বিকানন্দ মহারাজ, আমি আপনাকে অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন করেছি, অসংখ্য ধন্যবাদ, আপনি উত্তর দিয়েছেন অবলীলাক্রমে। আপাতত টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি।